রক্তাক্ত ৩৬ জুলাই আজ। জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখলেন জাদুঘরটি। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা। পরিবর্তনের ধারা চলবে বললেন মন্ত্রী। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকার কথা বললেন ইশরাক হোসেন। এবং হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সাথে প্রত্যক্ষ বৈঠক হয়নি জানিয়েছে তেহরান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, কারো কাছে রাষ্ট্রীয় ক্ষমতার নাটকীয় বাঁক। টানা আন্দোলন, সংঘর্ষ ও রক্তক্ষয়ী সংগ্রামের জেরে মসনদ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তখনকার প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে মন্ত্রী, এমপি ও ছাত্র জনতা হত্যার কুশীলব পুলিশ সদস্যরাও যেদিকে পারেন চম্পট দেন। জনস্রোতে ভেসে যায় ফ্যাসিবাদের অহংকার। কোটি হৃদয়ে দাগ কাটা সেই জুলাই অভ্যুত্থান জাতির অহংকার বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। পূর্ব দিগন্তে সেদিনও উঠেছিল রক্তলাল সূর্য, কিন্তু নতুন সেই সূর্য রশ্মি যে বাংলার আকাশে অভ্যুত্থানের সাক্ষী হবে সেটা আজও অলৌকিক, অভাবনীয় অনেকের কাছে। ২৪-এর ৫ই অগাস্ট আন্দোলন দমাতে রাজধানী জুড়ে কারফিউর কারণে ভোর থেকে রাজপথে শুনশান নীরবতা। রোদের উত্তাপ বাড়ার সাথে পাল্লা দিয়ে বাতাসে চাউর হতে থাকে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবর। কিন্তু খবরটা তখনও অবিশ্বাস্য ঠেকছিল অনেকের কাছেই। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। এই জুলাই অভ্যুত্থানের ফলে আমরা শতাব্দীর সবচাইতে নির্মম স্বৈর শাসকের শাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। তাবৎ দুনিয়ার স্বৈরাচার পতনের ইতিহাস একেবারে নতুন না হলেও সরকার পতনের পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, এমপিদের একযোগে পালিয়ে যাওয়া কিংবা গা ঢাকা দেয়া ছিল নজিরবিহীন। আওয়ামী লীগের দাপুটে রাজনৈতিক নেতারা শুধু নয়, শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহায়তা করা পুলিশ, সাংবাদিক, আমলা কিংবা ইমাম পুরোহিত কেউই বাদ যায়নি পলাতকদের তালিকা থেকে। তখনও পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে চরম অনিশ্চয়তা আর উদ্বেগ অনেকের মনেই। কারফিউয়ের নীরবতার মধ্যেও সড়কে পড়েছিল ছাত্র জনতার উপর হামলা আর ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। এরই মধ্যে বাংলা ভিশনে লাইভ সম্প্রচারের সুবাদে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর। সেই খবরে জনস্রোতে সামিল হয় চারপাশের মানুষ। কিন্তু তখনও মারমুখী অবস্থানে পুলিশ, বিজেপি। যাত্রাবাড়ি, চানখারপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার কিংবা মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় চলে পুলিশের গুলিবর্ষণ। সেই গুলি উপেক্ষা করে বুক চিতিয়ে সেদিনও জীবন দেন জুলাই যোদ্ধারা। তরুণরা, যুবকরা তারা যেভাবে এসে আত্মাহুতি দিয়েছে, যেইভাবে রাজপথে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। সেদিন ভোরেও ছাত্র জনতার ওপর গণহত্যার নীলনকশার আঁকার চেষ্টা বাদ দেননি শেখ হাসিনা, কিন্তু তার সেই নীলনকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশ করায়। উল্টো শেখ হাসিনাকে দেশত্যাগে ১.৫ ঘন্টার সময় বেঁধে দিয়েছিল দেশপ্রেমিক সামরিক বাহিনী। সেনাবাহিনীর হেলিকপ্টারে, বিমান বাহিনীর কার্গো বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুলে ধরলে ১:৩০টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা ২টার দিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে রাজপথে নামে জনতার ঢল। মুক্তির আনন্দে রাজপথে উল্লাসে মাতে লাখো জনতা। রাষ্ট্রের ওপর প্রায় ১.৫ যুগ ধরে চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় সিজদায় লুটিয়ে পড়েন অনেকে। ছাত্র জনতার সেই বিজয় উল্লাসে তছনছ হয় গণভবন। প্রধানমন্ত্রীর কার্যালয়েও ছড়িয়ে পড়ে বাঁধ ভাঙা সেই মুক্তির আনন্দ। বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা বিরোধী জুলাই আন্দোলনের সূত্র ধরেই স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। রাজপথে লেখা হয় ৩৬ জুলাইয়ের নতুন ইতিহাস। বিশ্ববাসী দেখেছে যে কিভাবে নিরস্ত্র জনতা বুলেট এবং বেয়নেটের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবময় এক অধ্যায়। আমরা এই জুলাইকে জাতির অহংকার হিসাবে দেখতে চাই এবং যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। রাতের ভোট কিংবা আমিডামির নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার একচ্ছত্র আধিপত্য চূর্ণ বিচূর্ণ হয় জুলাইয়ের সেই আন্দোলনে। আর তাই জুলাইয়ের সেই স্মৃতি অম্লান চান মুক্তিকামী ছাত্র জনতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিফলক উন্মোচনের পর জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘর ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সংস্কৃতি বিষয়ক নিতাই রায় চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন এই উপলক্ষে জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে। জাদুঘরটি আজ কেবল শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্যই উন্মুক্ত থাকবে। আগামীকাল থেকে সর্বসাধারণ ঢুকতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026। এবারের প্রতিপাদ্য বিষয় জুলাই চেতনার গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ঐতিহাসিক এই দিন উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত মোবাশ্বির আহমেদের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণে দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026। দিবসটি উপলক্ষে বুধবার সকাল 6টায় রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি ঢাকা রেঞ্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাইয়ের মধ্য দিয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত রাখবে সরকার। জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণঅভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে, সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই মাসে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে দুষ্কৃতিকারীদের ইন্ধন থাকতে পারে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না বিএনপি। বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। এদিকে দিনব্যাপী দেশের সকল জেলা উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবসটি। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তবে তেহরান সাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রত্যক্ষ বৈঠক হয়নি, আলোচনা চলছে ওমানের সাথে। ওয়াশিংটনের প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের সময় ইরানের সাথে ইতিবাচক আলোচনার দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে হরমুজ প্রণালী এখনও উচ্চ পর্যায়ের ঝুঁকিতে রয়েছে। এদিকে তেহরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমান ও ইরানের মধ্যে প্রযুক্তিগত ও রাজনৈতিক স্তরে আলোচনা চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী অভ্যন্তরীণ জাহাজ চলাচলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে পারে ইরানের হাতে, আর ওমানের জলসীমা হয়ে বেরিয়ে যাওয়া জাহাজগুলোকে ইরানের সবুজ সংকেত নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন আলোচনার অগ্রগতি হয়েছে এবং হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে ইরানে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজায় প্রায় 3 বছর আগে ইসরায়েলের বিমান হামলায় নিহত 112 জনের মরদেহ উদ্ধারের পর দাফন করা হয়েছে, যার মধ্যে 40 জনই ছিল শিশু। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।